আমার জীবনের সবচেয়ে খারাপ একটি মুহূর্ত, খারাপ একটি দিন ছিল। এরকম একটা পরিস্থিতি যে আমি সম্মুখীন হব, যেটা আমি কখনো কল্পনা করিনি। যদিও আমরা শুনেছি যে এরকম সোমালিয়াতে এরকম হয়, আর আমরা তো দূর দিয়ে যাচ্ছিলাম, তো যার কারণে আমাদের ওরকম কোনো ইয়ে ছিল না যে আমরা এরকম পরিস্থিতির শিকার হয়ে যাব। তো ওটা আমার খুব খারাপ একটি দিন ছিল, যার কারণে আমি চাই যে আসলে এই ব্যাপারগুলো আমি যেন খুব বেশি একটা মনে না করে আমি হয়তো বা এটা থেকে দ্রুতই বের হয়ে আসতে পারবো, বের হয়ে আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারবো, এটাই আমি চাই। তো ওই দিনের স্মৃতি বলতে আমার কাছে যেগুলো মনে আছে ওটা বলবো, বাট পুরোপুরি হয়তো বা আমি এক্সপ্লেন করতে ভুলে গিয়ে অনেক কিছু ইয়ে ছিল, মেমোরি থেকে চলে গেছে, অনেক অনেক সময় হয়েছে। আর ওই সময় তো আমাদের মেন্টাল কন্ডিশনও পুরোপুরি ফিট ছিল না, যার কারণে হয়তো বা অনেক অনেক কিছু এখন মেমোরিতে নাই। তো উল্লেখযোগ্য ঘটনা বলতে প্রথম দিন আমরা এই আমি রেস্ট করতেছিলাম, আরও যাদের ডিউটি তারা ডিউটি করছিল আর কি। তো আমরা অ্যালার্ম শুনতে পেলাম এবং অ্যানাউন্সমেন্ট শুনতে পেলাম যে সবাই ব্রিজে আসো, যে এরকম সাসপেক্টেড পাইরেটস বোট অ্যাপ্রোচ করতেছে। তখন আমরা আসলাম, এসে যখন এরকম হেড কাউন্ট করলাম যে সবাই আসছে কিনা, তারপরে সবাই অপেক্ষা করছিলাম ক্যাপ্টেনের কমান্ডের জন্য, সে যেটা বলবে আমরা সেটাই ফলো করবো। নর্মালি এই ক্ষেত্রে আমরা সবাই সিটাডেলে চলি, তো ক্যাপ্টেন আমাদেরকে সিটাডেলে প্রসিড করতে বললে আমরা সবাই সিটাডেলে গেলাম। ওখানে ক্যাপ্টেনের জন্য অপেক্ষা করছিলাম, তারা আসার জন্য। তারা আসলে আমরা দরজা টরজা সব লক করে দিয়েছিলাম, তো তারা আসলে তারা সিগন্যাল দিলে আমাদের কোড থাকে যে ও আমাদের লোক। তো তখন আমি যখন বুঝতে পারি যে এই কোড যে দিবে তাকে আমি ওপেন করে দিব দরজা, সে আমাদের এই জাহাজের লোক। ওগুলো খুব সিক্রেট কনফিডেন্সিয়াল থাকে এইসব বিষয়গুলো। আমরা নর্মালি এগুলো কাউকে ডিসক্লোজ করি না, এই কোডগুলো আর কি। তো যখন এরকম একটু পরে এবার শুনতে পেলাম যে এই অ্যানাউন্সমেন্ট করছিল, আমরা অপেক্ষা করছিলাম ওদের জন্য। তারপর শুনতে পেলাম যে সবাই ব্রিজে আসো। তখন আমরা সবাই ব্রিজে আসলাম। ব্রিজে এসে আমরা দেখতে পেলাম যে আমাদের দুজনকে গান পয়েন্টে নিল। তখন ওরা এই দুজন, আমরা সবাই আশেপাশে একটু গোলাগুলির শব্দ হচ্ছিল, ফাঁকা ফায়ার করছিল, একটা ভীতিকর পরিস্থিতি তৈরি করার চেষ্টা করতেছিল ওরা। এটা একটা নর্মাল প্রসিজার যে শুরুর দিকে ওরা এই খুব করে আর কি, একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করে। না, আমরা যখন আসলাম তখন দেখতেছি ওরা অনেক দূরে, বাট এটা আমি তো রেডারে গেলে আমি হয়তো বলতে পারতাম, বা ডিটিএফসের ওরা বলতে পারে কত দূরে। আমি এক্স্যাক্টলি দূরত্বটা বলতে পারতেছি না, অনেক দূর থেকে ওরা অ্যাপ্রোচ করতেছিল আর কি। তবে ওরা আসতে বেশি সময় লাগে না, ওদের অনেক হাই স্পিড বোট থাকে আর কি, ওই ক্রাফটগুলো দিয়ে ওরা আসে। প্রথমে ওরা বড় বড় ফিশিং বোটগুলোতে থাকে, ওই বোটগুলো তো ওখানে লুকানো থাকে। ওরা নর্মাল ফিশারম্যানের মতো ওখানে সার্ফিং করে আর কি। আমরা দেখলাম দূর থেকে বোট আসতেছে, তারপরে আমরা বাই দিস টাইম আমরা হেড কাউন্ট করতেছিলাম। তারপরে ক্যাপ্টেন স্যাররা জিগজ্যাগ কোর্স করতেছিল যাতে ওরা আমাদেরকে ধরতে না পারে বা ওদের কষ্ট হয়। বিভিন্ন ওয়েব তৈরি করার চেষ্টা করতেছিল যাতে ওরা উঠতে না পারে। তো তারপরে এর মধ্যে ফাইনালি আমরা দেখলাম যে ওরা আমাদের যখন অ্যালং সাইড হয়ে গেল, হ্যাঁ আমাদের একদম কাছে চলে আসলো, তখন আমরা এই সবাই সিটাডেলে চলে গেলাম আর কি। যে তারা আমাদের এখানে অনেক সময় চেষ্টা করে উঠতে পারে না, এরকমও হতে পারে। আবার সাগরটাও তখন একটু শান্ত ছিল, যার কারণে হয়তো ওরা উঠতে পেরেছিল, নাইলে হয়তো ওরা অনেক সময় ফেল করে। তো এই জন্য ওই সময় আমরা যখন এটা দেখতে পেলাম তখন আমরা সিটাডেলে চলে গেলাম আর কি। ক্যাপ্টেন স্যার বললো তোমরা সিটাডেলে চলে যাও। এটা হচ্ছে একটা সুরক্ষিত এখানে আপনার অ্যান্টি ব্যালিস্টিক থাকে, ওখানের যে দরজাগুলা ওগুলা অনেক সময় মিসাইল দিয়েও বড় বড় আর্মস এগুলা এটাকে করতে পারে, রেইনফোর্স করতে পারে। কোনো নেভি জাহাজটা এসে আপনাকে উদ্ধার করে বা চেষ্টা করে আর কি, এরকম একটা। তবে পাইরেটসরাও কিন্তু জানে যে জাহাজে এরকম একটা আছে, সিটাডেল এরিয়া আছে, তো ওখানে ওরা ভারী নিয়ে আসে যে ওটাকে বুম করে যাতে উড়াই দেয় ওই দরজাটাকে। তো এরকম এই জন্য ওরা রকেট লঞ্চারও ক্যারি করে কিন্তু, যাতে ওইরকম হলে যাতে ওরা ওখান থেকে আমাদেরকে বের করে নিয়ে আসতে পারে। এরপরে এসে তখন ওরা ভাঙচুর করে বিভিন্ন জায়গায়। প্রথম দিকে ওরা 12 জন ছিল আর কি, প্রথম মূল পাইরেটস 12 জন ছিল। প্রথমে ওরা
একটা বোটে করে 4 জন আসলো, পরে আবার আসলো আর কি। ওরা ওই ফিশিং বোটটা থেকে ওরা আসছে, একটা ইরানিয়ান ফিশিং বোট নিয়ে ওরা ওখানে ঘোরাঘুরি করতেছিল আর কি। ওই বোটটা থেকে ওরা 12 জন পাইরেটস ওখানে ছিল, ওরা আমাদেরকে ক্যাপচার করার পরে ওই বোটটাকে ওরা রিলিজ করে দিয়েছিল আর কি। বাইরে 12 জন পাইরেট ছিল, পরে ফাইনালি অবশ্য 65 জন ছিল, যখন সোমালিয়া আসলো তখন 65 জন পাইরেট ছিল আর কি। হ্যাঁ, ওইটা ওই রিজনটা পুরোটা বলতে গেলে ওটা ভারত মহাসাগর আর কি, বাট অনেক, হ্যাঁ ওটা অফ সোমালি কোস্টও বলা হয়, সোমালি বেসিনও বলা হয় আর কি এটাকে। উপকূলের কাছাকাছি বলতে আপনার এটা 600 মাইল দূরে ছিল, 600 নটিক্যাল মাইলস, নট আপনার নর্মাল মাইলস। 1 নটিক্যাল মাইলস ইজ ইকুয়াল টু 1.835 এরকম হলো কিলোমিটার। সো হ্যাঁ, অফকোর্স 1000 কিলোমিটারের বেশি দূরে ছিলাম আমরা, হ্যাঁ সোমালিয়ার কোস্ট থেকে। তো এখানে একটা আন্তর্জাতিকভাবে অবশ্যই আছে, যে ম্যাপ আছে বা প্রসিজার আছে কোথায় গেলে কি করবে। তো যে আপনার প্রায় 400 মাইলের মতো এরিয়াকে আন্তর্জাতিকভাবে স্বীকৃত করা হয়েছে যে এটা হাই রিস্ক এরিয়া, সোমালিয়া থেকে প্রায় 400 মাইল। তো যেহেতু আমরা সোমালিয়া থেকে 600 মাইল দূরে যাচ্ছিলাম, সো আমরা আসলে হাই রিস্ক এরিয়ার বাইরেই ছিলাম, যার কারণে হয়তো বা আমরা আর্ম গার্ড নেইনি। মানে আমাদের কোম্পানির নর্মালি প্রসিজিওর হলো যে এই আপনার যখন হাই রিস্ক এরিয়া দিয়ে যাব, আমরা জাহাজে যেন আর্ম গার্ড থাকে, আর্ম গার্ড নিতে হয় আমাদেরকে। তো যেহেতু আমরা এবার বাইরে দিয়ে যাচ্ছিলাম এবং এরকম এত ডিস্টেন্সে কোনো কোম্পানি আপনাকে আর্ম গার্ড প্রোভাইড করবে না, বা এটা ইমপ্র্যাকটিকেবল আর কি। তো যার কারণে আমরা আর্মগার্ড ছিল না, তবে আনফর্চুনেটলি আমরা হয়ে গেলাম। তো আন্তর্জাতিকভাবে যদি এই এরিয়াটা হাই রিস্ক এরিয়ার মধ্যে থাকতো, তাহলে আমাদের কোম্পানি অবশ্যই আর্মগার্ড প্রোভাইড করতো, আমরা আর্মগার্ড চাইতাম আর কি। প্রথম অ্যাপ্রোচটা তো আমাদের উপর দিয়ে যায়নি অবশ্য, ওই যারা দুজনে ছিল ওদের উপর দিয়ে গেছে। তবে আমরা এসে দেখলাম যে ওরা খুব গোলাগুলি করছিল, বাইরে ফাঁকা ফায়ার করছিল আর কি। হ্যাঁ, না উঠার আগেও করছে, উঠে ওরা এই হয়তো বা উল্লাস করার জন্যও করছে, আবার আমাদেরকে ভয় লাগানোর জন্য ওরা এই পরিস্থিতি এইরকম ফাঁকা ফায়ার করে অনেক সময়, তো যাতে আমরা কোনো ধরনের ক্যাওয়াস বা কোনো ধরনের অ্যাটেম্পট যাতে না নিই আর কি। তো ওই সময় আমরা সবাই এই ভয় পেয়ে গিয়েছিলাম যখন এরকম গোলাগুলির শব্দ শুনলাম। তারপর ওরা খুব চিৎকার চেঁচামেচি করছিল, যে বা ধাক্কা দিয়ে বসাই দিচ্ছিল সবাইকে, করছিল না, বাট ওইরকম ওভাবে হিট করে নাই। কেউ ধরেন যে একটু উঠতে চাইলে বা একটু এরকম করলে তখন ওরা বসাই দিচ্ছিল আর কি, যে ধাক্কা দিয়ে বা চিৎকার দিচ্ছিল যে কেউ নড়াচড়া করবে না বা করবে না। হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই যখন করছিলাম তখন হাত উঠে রাখছিলাম আর কি, তো যাতে ওরা বুঝতে পারে। প্রথম দিকে তারা যে 12 জন ছিল তারা খুব ইংরেজি মোটেই বলতে পারতো না। তো ওরা ওদের ল্যাঙ্গুয়েজ বলতো, বিশেষ করে সোমালি ল্যাঙ্গুয়েজে কথা বলতো, আবার ওরা টুকটাক আরবিক ল্যাঙ্গুয়েজ পারতো। তো বাট আমরা তো ওরকম আরবিক পারতাম না, জাস্ট ইশারা ইঙ্গিতে প্রথম দিকে হ্যান্ডেল করছিলাম। তো আনলেস যতক্ষণ ওই ইন্টারপ্রেটারটা আসলো, ইন্টারপ্রেটারটা ও খুব ভালো ইংরেজি বলতে পারতো। হ্যাঁ, ও আসছে বা সোমালিল্যান্ডে আসার পরে। হ্যাঁ, এর আগ পর্যন্ত আমরা ইশারা ইঙ্গিতেই চালাইছি আর কি। তো আমাদের অবশ্যই এরকম এক্সপিরিয়েন্স আছে জীবনে। আমরা বিভিন্ন পোর্টে যাই, সব পোর্টের ওরা তো ভালো ইংরেজি বলতে পারে না, বিশেষ করে চায়না। তো আমরা ওরকম ইশারা ইঙ্গিত দিয়েই চালানোর চেষ্টা করি আর কি। সো ওদেরকে আমরা ওভাবেই হ্যান্ডেল করেছি ইশারা ইঙ্গিতের মাধ্যমে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও খুব ভালো ইংরেজি বলতে পারে, এবং ওই আমাদের অফিসের সব কিছু হ্যান্ডেল করতে আর কি, অফিসের সাথে। তারপরে আমাদের মধ্যে ওকে ভালো এই ওর মাধ্যমে হতো আর কি। আমাদের কোনো, যেমন আমরা ঈদের নামাজটা পড়ার জন্য ওকে রিকোয়েস্ট করেছি, ও আবার ওদের যে পাইরেটসদের যে কমান্ডার থাকে তাকে যে বুঝাইছে যে এরকম করতে দাও, তখন হয়তো তারা রাজি হয়েছে। ওর মাধ্যমে আমরা বিভিন্ন আদান প্রদান ভাষার ইয়াগুলো করতাম আর কি। এমনি করেছিল আমাদের মধ্যে একজন করেছিল আমাদের জাহাজেরই, ওনার র্যাঙ্ক ছিল ফিটার, ওনার নাম আবু সালেহ আহমেদ আর কি। উনি নর্মালি এমনি আমাদের যে জাহাজের আমরা তো প্রত্যেক ইয়াতে ওখানে নামাজ পড়ি আর কি, তো প্রেয়ার ওখানেও উনি ইমামতি করতো আর কি নর্মালি। তো আমাদের মধ্যে খাবার ছিল মোটামুটি 2-3 মাস চলার মতো খাবার, 2 মাস চলার মতো খাবার ছিল। বাট খাবার নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল, আমরা তো জানতাম না যে দস্যুরা
আমাদের খাবার ওরা কিভাবে শেয়ার করবে, কতটুকু শেয়ার করবে, এটা তো আমরা জানতাম না। হ্যাঁ, দোষ তো প্রথম দিকে যে ওরা আমাদের খাবার শেয়ার করতেছিল, আমাদের খাবার ওরা খাচ্ছিল, তো তখন আমরা মনে করছিলাম যে আমাদের খাবার তো এভাবে চললে বেশি দিন টিকবে না। তো আমরা নিজেরা একটু কম কম খাওয়ার চেষ্টা করতেছিলাম, লাইক আমরা ইফতার আর ডিনার একসাথে করে ফেলতাম যাতে আমাদের দুইবার খাবার ইয়ে না করতে হয়। হ্যাঁ, পানি অবশ্যই আমাদেরগুলো নিত, ওরা পানি সাপ্লাই করার সিস্টেম নাই ওদের। পানি সাপ্লাই করার জন্য যে বড় বড় এই ওয়াটার সাপ্লাই বার্চ যেগুলো দরকার ওই ফ্যাসিলিটিটা ওদের কাছে নেই, যার কারণে ওরা পানি সাপ্লাই করতে পারে না এবং ওরা আমাদের পানি ব্যবহার করতো। ওরা বেসিক্যালি আপনার আমাদেরকে পাহারা দিতে হলো আমাদের যে কন্ট্রোল রুম, ব্রিজ কন্ট্রোল রুম যেটা ছিল তার দুপাশে ওরা সামিয়ানা টাঙ্গাইয়া বা আমাদের থেকে টারপলিন নিয়ে ওখানে ওরা ইয়া করতো, এই পাহারাটা বসাইছিল। ওখানে অনেকগুলো পাইরেটস থাকতো। এরপরে যারা মেইন পাইরেটস তারা আমাদের বিভিন্ন অ্যাকোমোডেশন, আমাদের বিভিন্ন রুম নিয়েছিল, পাইলট কেবিন, তারপরে ডিস্ট্রিবিউটার্স কেবিন, টালি রুমস, অফিসার্স লঞ্চ, ওইসব বিভিন্ন রুম ওরা নিয়েছিল আর কি ওদের যারা মেইন পাইরেটস তাদের জন্য। তবে সব পাইরেটস রুমে ছিল না। তো ওই সময় তারা ওখানে খুব ম্যাচ করেছিল আর কি, অ্যাকোমোডেশনের মধ্যে অনেক ম্যাচটা একটা অবস্থা করে ফেলেছিল। হ্যাঁ না, আমরা তো সবাই মোটামুটি ব্রিজে থাকতাম। তারপর মাঝে মধ্যে দিনের বেলা আমরা এই বিভিন্ন উসিলা দিয়ে আমাদের রুমে আসতাম আর কি, তখন আমরা এই পরিবারের সাথে একটু যোগাযোগ করতাম, তাও পারমিশন সাপেক্ষে আসতে হইতো, ওদের থেকে পারমিশন নিয়ে আমরা এই রুমে আসতাম। আর রাতের বেলা মোটামুটি সবাই এই ব্রিজে থাকতে হতো আর কি। হ্যাঁ, ব্রিজ ওই যেখানে কন্ট্রোল রুম সেখানে আর কি, যেখান থেকে জাহাজ পরিচালনা করা হয় ওই রুমটাতেই আমরা সবাই একসাথে থাকতাম। আর দিনের বেলা আমরা মাঝে মধ্যে ওসিলা বিভিন্ন অজুহাত দিয়ে আমরা নিচে নামতাম আর কি, তখন আমরা একটু এই বাসায় যোগাযোগ করতাম, আবার ফিরে আসতাম। জাহাজের মধ্যে, বাইরে না, জাহাজের ওই ব্রিজটা হলো সবচেয়ে টপ ফ্লোরে। হ্যাঁ, ওখান থেকে আমরা আমাদের কেবিনে যেতাম আর কি। আমরা এমনি প্লেন চক্কর দিতে দেখলাম আর কি, একটাই হবে হয়তো, আমরা জানি না আসলে ওর মধ্যে কি ছিল। সিরিয়াসলি আমাদের কেউ ওটা মানে ওখানে ভিতরে কি ছিল দেখেনি। ইভেন আমি দেখিনি যে এরকম 3টা ব্যাগ ফেলেছে, বা ব্যাগগুলো আমি দেখতে পাইনি। হয়তো বা এই ভিডিওতে আপনারা দেখেছেন, কারণ হয়তো জুম করে বা ইয়ে করা হয়েছে, বাট অ্যাকচুয়ালি আমি ওই ধরনের কিছু দেখিনি যে আসলে ব্যাগ ফেলছে। পর আমি ইউটিউবে দেখলাম যে কয়েকটা ব্যাগ দেখলাম, বাট ওর ভিতরে কি আমি কখনো দেখিই নাই। না, ডিলিংস ব্যাপারে আমরা আসলে, ওরাও আমাদের সাথে কেউ কারোর সাথে শেয়ার মানে ওরকম কিছু করেন, ডিসক্লোজ করেন আসলে। এখানে অনেক ইস্যুস তো থাকে, সো যার কারণে এটা করাটাও ঠিক না, এই ডিলিংসের ব্যাপারটা, কারণ এতে করে পাইরেটসরা অনেক সময় উৎসাহ পায়, ঠিক আছে, এই ধরনের জন্য। সো এই জন্য এরা চাই যে এটা কূটনৈতিকভাবে করতে পারলেই ভালো, তাহলে পরবর্তীতে পাইরেটসরা যেন না করে। আর অনেক সময় ওদের দর কষাকষিও চলে, তো যখন ওরা এটা জানতে পারে তখন হয়তো এই জন্য গোপনীয়ভাবেই করে ওরা ডিলিংসটা। আমরা এর সম্পর্কে একদম জানতাম না কিছু। হ্যাঁ, আমার মনে হয় মালিক পক্ষেরও অনেকেই জানে না হয়তো, বা যদি এরকম কিছু হয়ে থাকে মালিক পক্ষের কেউই এরকম এগুলা অনেকেই জানে না মালিক পক্ষের। এটা খুবই একটা মানে কনফিডেন্সিয়াল ইস্যু আমার মনে হয়, এবং এরকম ইস্যু আসলে কিভাবে হয়েছে এটাও আমাদেরকে কখনো ডিসক্লোজ করে না। আমি বলেন, আপনি বলেন, যেই বলবে এটা একটা মানে থেকেই বলবে, অ্যাজাম্পশন থেকে। ইভেন জাহানমনির ব্যাপারে যেটা কথা আসছে আজ থেকে 10 বছর আগে হয়েছে, এটার ব্যাপারেও কেউ এক্স্যাক্ট ধারণা কেউ দিতে পারবে না। যেই বলবে, জাহাজে যারা ছিল এবং যারা সবাই ধারণা করে একটা কিছু বলবে, এক্স্যাক্ট ব্যাপারটা কেউ বলতে পারবে না। কেউ বলতে পারবে না, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাকে। এটা আমাদের মধ্যে কেউ এটা বলতে পারবে না। আমি ওরকম কিছু দেখিও নেই, বা পরে আমি জানতে পারলাম যে আসলে ওখানের মধ্যে এরকম বলা বলি হচ্ছে যে ওখানে ডলার ছিল বা ওই সময় ডলার দিয়েছে এরকম, বাট কত ডলার এটা কেউ বলতে পারে না। এই কয়লাটাও একটু ছিল অবশ্য, এটা একটা ডেঞ্জারাস কার্গো, এখানে কয়লার বিষয়ে একটু থাকতে হয়। যেমন লং টাইম যদি কয়লাটাকে আপনি মধ্যে রাখুন, ওখানে ওই গ্যাস, এই বিভিন্ন মিথেন গ্যাস কনসেন্ট্রেশন হয়, তারপরে এটা অক্সিজেন লেভেলটা মনিটর করতে হয়, তারপরে
এটাতে আর কোনো এই বিষাক্ত গ্যাস হচ্ছে কিনা এগুলো মনিটর করতে হয় ফ্রিকোয়েন্টলি। আমরা যখন কয়লা লোড করি আর কি প্রত্যেক দিন, কিন্তু জিম্মি দশায় তো আমরা এটা করতে পারছিলাম না। তো আবার অনেক দিন ধরে এটার না, তো এই জন্য আমরা আমাদের সিইও স্যারের মাধ্যমে ওনাকে এই বিষয়টা অবহিত করি, বা উনিও জানতো। তো উনি আবার ওই যে ইন্টারপ্রেটার তার সাথে ওনার যোগাযোগ হয়তো বা ইয়ের মাধ্যমে উনি ওনাকে কনভিন্স করে পরে আমরা রেগুলারলি এটা কিন্তু ওই জিম্মি অবস্থায় আমরা মনিটর করে করতাম আর কি, রেকর্ড করতাম। আপাতত ইয়েতে যাওয়ার ছেড়ে দেওয়ার কোনো ইচ্ছা নেই। ইনশাল্লাহ চেষ্টা করব দ্রুতই নিজেকে মানসিক এবং শারীরিকভাবে ফিট করে নেওয়ার। কারণ জাহাজে আপনি যখন দায়িত্ব বুঝে নেবেন আপনাকে সম্পূর্ণরূপে শারীরিক এবং মানসিকভাবে ফিট থাকতে হবে। ওরকম ফিটনেস পরীক্ষা দিয়ে জাহাজে উঠতে হয়। হ্যাঁ, তো আমি চেষ্টা করব দ্রুত যেন আমি রিকভার করে জাহাজে উঠতে পারি ইনশাল্লাহ। 5 থেকে 6 মাসের একটা বিরতি অবশ্যই নেওয়ার পরিকল্পনা আছে আর কি আপাতত।